দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম পদক এবং জয়ের হাতছানি মনু ভাকেরের। আপনাদের জানিয়ে রাখবো 10 মিটার এয়ার পিস্তলে জয় মনু ভাকেরের, এবং যে আশা ছিল গতকাল থেকেই আমরা দেখেছি টোকিও অলিম্পিক্স থেকে প্যারিস অলিম্পিক্সে মনু ভাকেরের প্রত্যাবর্তন, এবং সেই জায়গা থেকে ভারতে প্রথম পদক জয় অলিম্পিক্সে। আপনাদের জানিয়ে রাখবো প্যারিস অলিম্পিক্সের শুভারম্ভ দিয়ে যেরকম শুরু হয়েছিল আমরা দেখেছিলাম, এবার যে খবর পাওয়া যাচ্ছে প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক। শুটিংয়ে ব্রোঞ্জ জয় মনু ভাকেরের, প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক। এবং আমরা জানি মনু ভাকের, যার নাম এর আগে আমরা শুনেছি, যেখানে টোকিও সেই চোখের জল মুহূর্তে বেরিয়ে যাওয়ার ছবি, এবং শুক্রবার গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের দিন থেকে কিন্তু আমরা দেখেছিলাম তাকে নিয়ে যেরকম একটা প্রত্যাশা ছিল। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক এনে দিলেন মনু ভাকের। আপনাদের জানিয়ে রাখবো ব্রোঞ্জ জয় মনু ভাকেরের। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সঙ্গীতা দে রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক এবং মনু ভাকেরের হাত দিয়ে, এবং আমরা দেখেছি যে তার যে প্রত্যাবর্তন, সে জায়গা থেকে সকলের আশা এবং সকলের নজর ছিল প্রথম থেকে তার দিকে। দেখো, মনু ভাকের ব্রোঞ্জ জিতেছেন, এবং আজকে তার ব্রোঞ্জ জয়ের সাথে সাথে প্যারিস অলিম্পিকে ভারতের পদকের খাতা খুলল। তার ব্রোঞ্জ জয়ের সাথে সাথে প্যারিস অলিম্পিকে প্রথম পদক এলো ভারতের ঝুলিতে। 121.7 পয়েন্ট পেয়েছে মনু ভাকের, এবং খুব অল্পের জন্য তার রূপো হাতছাড়া হয়েছে। এটাই মনু ভাকেরের জীবনের প্রথম অলিম্পিক ছিল, এবং সেখানে একজন মহিলা হিসেবে, ভারতীয় শুটিং এর ইতিহাসে একজন মহিলা হিসেবে ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে পৌঁছেছিলেন, মানে কোয়ালিফাইং রাউন্ড থেকে। এবং সেখান থেকে মনু ভাকেরের পারফরমেন্স আজকে যখন শুরু করেন অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে, তখন কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে শুরু করেন, এবং শুরুর দিকে তো তিনি যে শটগুলো নিচ্ছিলেন তাতে কোরিয়ার দুজন প্রতিদ্বন্দ্বীর মাঝখানে তিনি ছিলেন, যারা ফার্স্ট সেকেন্ড দুজনে হয়েছে। প্রথম 4-5টা শট নেওয়ার সময় মনু ভাকের কিন্তু রূপোর দৌড়েই ছিলেন, কিন্তু সামান্য অল্পের জন্য তার হাত থেকে রূপো হাতছাড়া হয়। কিন্তু যাই হোক না কেন, আজকে মনু ভাকেরের হাত ধরেই 12 বছর পর আবার শুটিংয়ে পদক জিতল ভারত, এবং অবশ্যই প্যারিস অলিম্পিকে মনু ভাকেরের হাত ধরেই ভারতের ঝুলিতে প্রথম পদক এলো। এবং এটা বলতে কোথাও দ্বিধা নেই যে অলিম্পিকে ভারতের ইতিহাসে এবারই প্যারিসে সব থেকে বেশি শুটিংয়ের দল পাঠানো হয়েছিল ভারতের তরফে, এবং যে জায়গা থেকে সব থেকে বেশি পদকের আশা রয়েছে। গতকাল অলিম্পিকের শুরুর দিনটায় সেভাবে শুটাররা ভালো করতে পারেনি, দুটো মেডেল ইভেন্ট মানে শুটিংয়ে ভারতের হাতছাড়া হয়েছে। আজকে মনু ভাকের কিন্তু সেই প্রত্যাশা পূরণ করেছেন ভারতীয়দের, এবং মনু ভাকেরের এই ব্রোঞ্জ জয় আশা করি প্রত্যেকেই আশা করবে যে আগামী দিনে শুটিংয়ে আরো বেশ কিছু পদক আসবে ভারতের ঝুলিতে শুটিং করে। একদমই ধন্যবাদ জানাবো সঙ্গীতা দে, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো ব্রোঞ্জ পদক পেলেন মনু ভাকের, অল্পের জন্য রূপো হাতছাড়া। অলিম্পিক্সে প্রথম পদক ভারতের। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের। মহিলাদের 10 এয়ার পিস্তল রাইফেলে তৃতীয় স্থানে শেষ করলো ভারতীয় তারকা। 2008-এ আমরা দেখেছি বেজিং অলিম্পিক্সে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। 2020-তে টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়া সোনা জিতেছিলেন। আপনাদের জানিয়ে রাখবো প্যারিস অলিম্পিক্সে ভারতের ঝুলিতে প্রথম পদক মনু ভাকেরের হাত দিয়ে। এবং আমরা দেখেছিলাম যে আজ থেকে 4 বছর আগে যখন টোকিও অলিম্পিক হয়, এবং সেই সময় তার কাঁদতে কাঁদতে ফিরে যাওয়া সেই মুহূর্ত থেকে কোথাও গিয়ে আলোর দিশা দেখালেন মনু ভাকের। 10 মিটার এয়ার পিস্তলে রাইফেলে তৃতীয় স্থানে শেষ করলেন ভারতীয় তারকা। 2008-এ বেজিং অলিম্পিক্সে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা, এবং 2020-তে টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়া সোনা জিতেছিলেন। মহিলাদের 10 এয়ার পিস্তল রাইফেলের ফাইনালে প্রথম সিরিজের পরে দ্বিতীয় স্থানে ছিলেন 22 বছরের মনু। প্রথম 5টি শটেও তার স্কোর ছিল
6.2, 9.5, 10.5 এবং 9.6। অলিম্পিক্সের শুরুতেই পদক জয়ের হাতছানি যেরকম ছিল এবং মনু ভাকেরের দিকে কিন্তু একটা শুরু থেকেই নজর ছিল। আমরা দেখেছিলাম মেয়েদের 10 মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠেছিলেন ভারতীয় শুটার এবং তারপর থেকে আজকের রবিবার দুপুরের খেলার দিকে কিন্তু বিশেষভাবে সকলের নজর ছিল এবং সে জায়গা থেকে অলিম্পিক্সে শুরু ভারতের সাফল্য এবং অলিম্পিক্সে শুরু ভারতের পদকের যাত্রা। শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের, প্যারিস অলিম্পিকে লক্ষ্যভেদ মনু ভাকেরের। আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। জয়জ্যোতি, অলিম্পিকে শুরু ভারতের পদকের যাত্রা। আমরা দেখেছিলাম টোকিও অলিম্পিক্স এবং তারপর এবারে প্যারিসে অলিম্পিকে তার যে প্রত্যাবর্তন, কোথাও গিয়ে আধার থেকে আলোয় ফেরা এবং ভারতের ঝুলিতে প্রথম পদক তার হাত দিয়ে। একটা ইন্সপিরেশন। গত অলিম্পিকের কথা মনে, টোকিও অলিম্পিক গান ম্যানুফ্যাকচার হয়, তাকে এখান থেকে অলিম্পিক মঞ্চটা কিন্তু অনেক বড় মঞ্চ এবং এখানে তো আজকে যে পারফরমেন্সটা তিনি দিলেন সাধারণ এবং হাতছাড়া হতো। তবে যে লড়াইটা দেখালেন, গতকালও আমরা দেখেছিলাম যে যেভাবে তিনি 3 নম্বরে থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন এবং অবশ্যই আজকে খুব অল্প ব্যবধানের জন্য রূপোটা হাতছাড়া হলো, তবে ব্রোঞ্জটা জিতলেন। প্যারিস অলিম্পিকে অবশ্যই পদকের খাতা খুললেন এই মনু ভাকের এবং সিঙ্গেল ইভেন্টে 20 বছর পর কোনো মহিলা পদক জিতলেন। অবশ্যই তাকে কুর্নিশ এবং যেভাবে তিনি মানে তার উত্থানটা যেভাবে হয়, আমরা যখন ব্রোঞ্জ জেতে বা কেউ সোনা জেতে রূপো জেতে তখন তাকে নিয়ে সেলিব্রেট করি, কিন্তু তার যে কাহিনী এবং তার উঠে আসা সেটা নিয়ে হয়তো বেশি চর্চা করি না। টোকিও অলিম্পিক এবং প্যারিস অলিম্পিক দুটো এই অলিম্পিকের যে ট্রান্সফরমেশন মনু ভাকের, সেটা অবশ্যই একটা এটা নিয়ে ওয়েব সিরিজ বানানো যায় এবং অবশ্যই অনেক অনেক অভিনন্দন এই মনু ভাকেরকে যেভাবে তিনি পারফরমেন্স দিলেন আজকে দর্শকে। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি ঘোষ, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়, শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের। প্যারিস অলিম্পিকে লক্ষ্যভেদ মনু ভাকেরের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি এবং প্রথম ভারতীয় মহিলা হিসেবে শুটিংয়ে পদক জিতে ইতিহাস রচনা করলেন তিনি। গত শনিবার যোগ্যতা অর্জন পর্বে একেবারে ফর্মে ছিলেন ভারতীয় শুটার, আর সেটাকে ছাপাতে পারলেন না। তবে সেই সঙ্গে প্যারিস অলিম্পিকে ভারতের ঝুলিতে ঢুকলো প্রথম পদক। গোটা সিরিজ জুড়েই দুরন্ত লড়াই ছিল তার। মাত্র কিছু পয়েন্টের জন্য রূপো হাতছাড়া হলেন মনু ভাকের 10 মিটার পিস্তলের ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছিলেন এবং যোগ্যতা অর্জন পর্বে তিনি শেষ করেছিলেন তৃতীয় স্থানে। গোটা সিরিজ জুড়েই তার স্কোর ছিল 97, 98, 96, সব মিলিয়ে মোট 580 স্কোর করেন ভাকের, আর ফাইনালে ব্রোঞ্জ জিতলেন তিনি। আপনাদের জানিয়ে রাখবো, মনু ভাকের, যার নাম আমরা বারবার শুনেছি টোকিওর, সেই চোখের জল মুছতে মুছতে বেরিয়ে যাওয়ার ছবি এবং শুক্রবার গেমসের উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও কিন্তু প্যারিসে যখন তাকে দেখা গিয়েছিল, মনু ভাকেরকে নিয়ে প্রথম থেকে একটা আলাদা আশা প্রত্যাশা ছিল ভারতীয়দের কাছে। এবং আজ ভারতীয় সময় দুপুরে 17 শুটিং রেঞ্জে পদকের পরীক্ষায় নামবেন, যখন তার আগে থেকে যেরকম তার দিকে নজর ছিল বিশেষভাবে। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে প্যারিস অলিম্পিকে ভারতের যে লক্ষ্যভেদ এবং ভারতের ঝুলিতে প্রথম পদক মনু ভাকেরের হাত দিয়ে, শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের। টোকিওতে 10 মিটার এয়ার পিস্তলের বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন এবং মনুর হাত ধরে প্রথম পদকের স্বপ্ন দেখছে ভারত। যে স্বপ্ন ভারতের কাছে ছিল, সেই স্বপ্ন, সেই লক্ষ্য ভেদ হলো মনু ভাকেরের হাত দিয়ে এবং শুটিংয়ে ফাইনালে ব্রোঞ্জ জিতলেন তিনি। 3 বছর আগে টোকিও অলিম্পিক্সে পিস্তল ভেঙে বিপদে পড়ে গিয়েছিলেন। 2024-এর প্যারিস অলিম্পিকে তিনি ভারতকে প্রথম পদক জয়ে স্বপ্ন দেখালেন এবং সেই স্বপ্ন কিন্তু ইতিমধ্যেই পূরণ হয়েছে। শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন তিনি। মহিলাদের 10 এয়ার পিস্তল রাইফেলের কোয়ালিফিকেশনে রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন 22 বছরের এই ভারতীয় তারকা। এবং শনিবার কোয়ালিফিকেশন রাউন্ডে তার স্কোর ছিল 580। প্রথম স্থানে শেষ করেছিলেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্যারিসে
মনু ভাকের যেটা করেছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে টোকিও অলিম্পিক্সের যে ক্ষতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়ল এবং 3 বছর আগে কোয়ালিফিকেশন রাউন্ডের মধ্যেই তার পিস্তল খারাপ হয়ে গিয়েছিল এবং এমনিতেই প্রথম অলিম্পিক্সে অন্যতম ফেভারিট হিসেবে বাড়তি চাপ অনুভব ছিল তার। परंतु फिर भी एक अच्छी अचीवमेंट है। तो किस तरह का वेलकम किया जाएगा? वेलकम पूरा गांव करेगा जी, पूरा देश करेगा, जैसा गांव कहेगा वैसा ही होगा। तीसरे नंबर पर हाँ जी, तीसरे मेडल पाना ओलंपिक में एक बहुत ही बड़ी उपलब्धि है जी। संघर्ष किस तरह का रहा? संघर्ष देखिए, एक सामान्य ही परिवार से उठी है और इकोनॉमिक की तो कोई वो प्रॉब्लम आई नहीं कभी इकोनॉमिकल, लेकिन उसने हार्ड वर्क बहुत किया है। एनर्जी बहुत प्यारी बताई मनु। दादी की सबकी प्यारी है जी, दादी की नहीं सबकी प्यारी है। आप भी प्यार करते हो? बिल्कुल, मैं तो कंधे पे बैठा के, मेरे फोटो दिखाऊंगा मैं, छोटे मेरे पास पड़े हैं अभी, कंधे पे बैठा के। नाम क्या है? बलजीत सिंह। बलजीत सिंह, मैं प्रिंसिपल हूँ एजुकेशन डिपार्टमेंट में। क्या लगते हैं आप मनु? मैं ताऊ हूँ। मेडल आ गया है, आपकी भतीजी का क्या कहेंगे? चलो बहुत खुशी हुई। सी मिस्ड अ लिटिल बिट, आई वाज एक्सपेक्टिंग फॉर द गोल्ड बट इट्स नॉट अ स्मॉल अचीवमेंट। आई एम वेरी पॉइंट 1 का फर्क रह गया सेकंड पोजीशन आने के लिए, कहीं ना कहीं निराशा? नो निराशा कुछ नहीं। ये इट्स फर्स्ट गोल्ड मेडल, ब्रॉन्ज मेडल एंड she will take participate in next 2 also, so hoping for the positive and she will definitely get the gold medal in coming। जिस तरह यहाँ तक पहुँची है, किस तरह की परेशानियाँ, कुछ संघर्ष के बारे में थोड़ा बताएं। संघर्ष तो एक प्लेयर के लिए ओलंपिक तक जाने के लिए होता ही है, बाकी सी मिस्ड दिस गोल्डन अपॉर्चुनिटी फॉर द गोल्ड मेडल, बाकी अच्छा हुआ है। आपका क्या नाम है, क्या लगते हैं आप? मेरा नाम महेंद्र सिंह है, मैं मनु का अंकल हूँ, महेंद्र बाकर हूँ, मैं रामकिशन जी का छोटा भाई हूँ। ठीक आ गया। हाँ जी, क्या कहोगे? क्या कहेंगे, कुछ बोलो, क्या कहूँ, आशीर्वाद हो। बहुत बढ़िया बेटी ने बहुत तारीफ करी है, बेटी ने बहुत बात करी है। तो बेटी को किस तरह स्वागत करोगे? हाँ करेंगे। क्या खिलाओगे? क्या खिलाएंगे? सोना की टोन डाल दूंगी, चैन निकाल दूंगी, और क्या करूँ? कुछ स्पेशल बनाओगे बेटी के लिए? पोती के लिए बनाओगे कुछ स्पेशल? कुछ बनाऊंगे, आओगी जब बनाऊंगा, यही आओगी जब बनाऊंगी। हाँ अब देश में पूरे विश्व में तीसरे नंबर पे आ गई है। हाँ ठीक है, मेडल अच्छा है। अच्छा बढ़िया बेटा, बहुत बढ़िया। ठीक। অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, কালনায় তৃণমূল নেতার জামিন। গ্রেফতারের পর জামিন পেলেন গোপাল তিওয়ারি। আমরা দেখেছিলাম কালনার দেবনাথ পাড়ায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে যে বচসা তৈরি হয় এবং সেখানে তৃণমূল নেতার দাদাগিরি সামনে এসেছিল। একই পরিবারের মহিলা সহ বেশ কয়েকজনকে মারধরের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় এবার কালনার যে দেবনাথপাড়া এলাকায় একটি জায়গায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। কালনায় এ ধরনের ঘটনার পরেও জামিন তৃণমূল নেতা গোপাল তিওয়ারিকে হেফাজতেই চাইল না পুলিশ। জামিনের বিরোধিতাও করলেন সরকারি আইনজীবী এবং জামিনযোগ্য ধারায় মামলায় সহজেই জামিন পেলেন শাসক দলের এই নেতা। কালনার দেবনাথপাড়ায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বচসার সূত্রপাত এবং সেই ঘটনায় এক মহিলা সহ পরিবারের লোকজনদের মারধরের অভিযোগ ওঠে এই তৃণমূল নেতা গোপাল তিওয়ারি এবং তার দলবলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই মারধরের ভিডিও সামনে এসেছিল এবং যেখানে দুই পক্ষকে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় এবং শাসক দলের যে নেতা অর্থাৎ তৃণমূল নেতার দাদাগিরির ছবি সামনে আসে। কালনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, যে ভিডিও আমরা দেখেছিলাম যে দুপক্ষের এই শাসক দলের নেতার দাদাগিরি এবং দুপক্ষ একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সামান্য পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে, কোন শর্তে তাকে জামিন দেওয়া হলো আদালতের তরফে, কি জানা যাচ্ছে? দেখো, শুক্রবার দিন এই ঘটনার সূত্রপাত কালনার শাসপুরের দেবনাথ পাড়ায়। তারপরে যেটা জানা যায়, শুক্রবার দিনকে একবার মারধর করা হয়। যে অভিযোগকারিণী সুজাতা পাল,
তাকে এবং তার শাশুড়িকে, এবং পরের দিন অর্থাৎ শনিবার গতকালকেও এসে এই গোপাল তিওয়ারি অর্থাৎ তৃণমূল যে নেতা, কানলার শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, দলবল নিয়ে এসে মারধর করে এবং হাসপাতালে যায়, ভর্তি হয় এবং তারপর কানলা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে ওই গোপাল তিওয়ারির বিরুদ্ধে। এবং সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ছবি হয়, যে ছবিটায় দেখা যাচ্ছে যে সুজাতা পালকে মারধর করছে গোপাল তিওয়ারি, এবং তারপরেই কিন্তু পুলিশ যে অভিযোগ পায়, অভিযোগের ভিত্তিতে গোপাল তিওয়ারিকে গ্রেপ্তার করে গতকাল রাত্রিবেলায়। এবং তারপরে দেখা গেল আজকে যখন কানলা মহকুমা আদালতে তাকে তোলা হলো, তখন তাকে ছেড়ে দেওয়া হলো, তার জামিন দিয়ে দেওয়া হলো। কি ছিল সেই জামিনে? এই জামিনের ধারাগুলো ছিল নতুন আইনের 551(2), 79, 115(2), 117(2) ও 3 ও 4 নম্বর ধারা। যেটা আইনজীবী, যেটা সরকারি আইনজীবী, তাকে প্রশ্ন করা হয় আপনি তাহলে বিরোধিতা করলেন না? তখন বলল যে ধারাগুলো দেয়া হয়েছে সবকটাই জামিনযোগ্য ধারা, সেই কারণেই কিন্তু কোনো বিরোধিতা করা যাবে না। নতুন আইনের এই ধারাগুলোতে যেগুলো দেওয়া আছে জামিনযোগ্য বলেই আমরা কোনো বিরোধিতা করিনি। তবে বিরোধিতা করার জায়গা শেষ হয়ে যায়নি। এরপর যখন পুলিশ তদন্ত শুরু করবে, এটা তো সবে জামিন পেয়েছে, কিন্তু এই যে মামলাটি চলতে থাকবে এবং মামলা চলতে গিয়ে তদন্তে যদি উঠে আসে সে দোষী এবং তারপর যদি কোনো ধারা যোগ করতে হয় তখন সেখানে ধারা যোগ করা হবে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে শাসক দলের এই নেতাকে লঘু ধারা দিয়েছে কি পুলিশ? আমরা এর আগে দেখেছিলাম জামালপুরে যে ঘটনা ঘটেছিল, বৃদ্ধ দম্পতিকে যে মারধর করার অভিযোগ উঠেছিল, বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না, সেখানে কিন্তু সেই একই ঘটনা, সেখানে কিন্তু যে ধারাগুলো দেওয়া হয়েছিল সেই ধারাগুলো লঘু ধারা এবং জামিনযোগ্য, সে কারণে সেখানেও জামিন পেয়ে যায়। আজকে যেই কানলায় যে আদালতে তোলা হলো এই গোপাল তিওয়ারিকে, এই গোপাল তিওয়ারির যে জামিনের যে ধারাগুলো দেওয়া হয়েছিল সবকটাই জামিনযোগ্য ধারা, অতএব সে পেয়ে গেল জামিন। অতএব স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ তুলছে, সিপিএমের পক্ষ থেকে একটা অভিযোগ তুলছে, তাহলে শাসক দলের নেতা বলেই তারা পার পেয়ে যাচ্ছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, যে ভিডিও আমরা দেখিয়েছিলাম যেখানে দেখা গিয়েছিল ওই তৃণমূল নেতার দাদাগিরি এবং একটি জমিতে এবং পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সেখানে বচসা তৈরি হয়, দুপক্ষের মধ্যে হাতাহাতি, কিন্তু ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে গোপাল তিওয়ারি যিনি অভিযুক্ত এবং যার দাদাগিরির ছবি সামনে এসেছিল তিনি জামিন পেয়ে যান। কি বলবেন এই ঘটনায়? পুলিশ প্রশাসনের বিষয় নিয়েও তো প্রশ্ন উঠছে। না, পুলিশ প্রশাসন মিলে আছে বলেই তো এই গোপাল তিওয়ারির মতো লোকেরা হামলা করতে সাহস পাচ্ছে। পুলিশ যদি অ্যাক্টিভ থাকতো তাহলে এই সমস্ত কুচো মস্তান কারো বাড়ির দেয়ালও ভাঙতে যেত না, কারোর সঙ্গে ঝগড়াও করতে যেত না। আসল বিষয় হচ্ছে এদের সিম্বল হচ্ছে পতাকা। অতএব তৃণমূলের কালার নিয়ে এরা এই জাতীয় হামলা এবং এই জাতীয় সমস্ত অসামাজিক কাজ করে যাচ্ছে, যাতে জনগণ অতিষ্ঠ। আর এরা যখনই কোনো সময় ধরা পড়ছে মানে লোক দেখানো ধরা পড়ছে, পরেই জামিন হয়ে বেরিয়ে আসছে। এর থেকেই বোঝা যায় যে আইন রক্ষক আর তৃণমূল কংগ্রেসের মধ্যে কতটা সখ্যতা রয়েছে। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, কানলায় যে ঘটনা অর্থাৎ তৃণমূল নেতার দাদাগিরি যে ভিডিও সামনে এসেছিল, যেখানে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে একটি জায়গায় ঝামেলা, বচসা, অশান্তির সূত্রপাত কালনার দেবনাথ পাড়ায়, ওই তৃণমূল নেতা গোপাল তিওয়ারির জামিন এবং গোপাল তিওয়ারিকে হেফাজতেই চাইল না পুলিশ, জামিনের বিরোধিতাও করলেন না সরকারি আইনজীবী। জামিনযোগ্য ধারার মামলায় সহজেই জামিন পেলেন শাসক নেতা এবং তারপরে প্রশ্নের মুখে উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা, যেখানে সোশ্যাল মিডিয়ায় মারধরের যে ভিডিও সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে দুপক্ষকে একে অপরের সঙ্গে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় এবং পুরো বিষয়টি নিয়ে অভিযোগও জানানো হয়েছিল আক্রান্ত ওই মহিলার তরফে, কিন্তু তারপরেও জামিন দেওয়া হলো তৃণমূল নেতার এই ধরনের ঘটনার সামনে আসার পরেও। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ তাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে সুকান্ত মজুমদার যে বিষয় তিনি বলেছিলেন যে উত্তর পূর্ব যে অঞ্চল সেই অঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গকে সংযুক্ত করা হোক, উত্তর পূর্বর ৮ রাজ্যের সঙ্গে, এবং সে জায়গা থেকে সুকান্ত মজুমদারের এই বক্তব্যে এবার সায় দিলেন জলপাইগুড়ি বিজেপি সাংসদ। আপনাদের জানিয়ে রাখবো তিনি যেমনটা বলেছেন যে এই সমস্ত অঞ্চলগুলোকে সংযুক্তিকরণ করা হলে বাড়তি কেন্দ্রীয় সুবিধা পাবে, এমনটাই মত প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন প্রকল্পের খরচের ৯০% দেয় কেন্দ্র, সেই সুবিধে পাবে উত্তরবঙ্গ, এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়। উত্তরবঙ্গকে উত্তর পূর্বে জুড়ে দেওয়ার দাবিকে সমর্থন জানাচ্ছি, ২০০% সমর্থন জানাচ্ছি। উত্তরবঙ্গ কতদিন বঞ্চিত থাকবে, মন্তব্য বিজেপি সাংসদ জয়ন্ত রায়। উত্তর পূর্বের রাজ্যগুলিকে বাড়তি কেন্দ্রীয় সুবিধে, প্রকল্পের খরচের ৯০% দেয় কেন্দ্র, সেই সুবিধেই পাবে উত্তরবঙ্গ, এমনটাই মন্তব্য বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের। সুজিত দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুজিত, এর আগে আমরা দেখেছি সুকান্ত মজুমদার যে মন্তব্য তিনি করেছিলেন সেই মন্তব্যকে এবার সায় দিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়, এবং আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গে ভালো ফল বিজেপি করলেও কোচবিহার আসন হারাতে হয়েছিল, এবং কোন বিষয়কে সামনে রেখে বারবার সমর্থন জানাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব, এই বিষয়কে কিভাবে দেখছো? দেখো, আজ কিন্তু প্রেস মিট করলেন বিজেপি সাংসদ জয়ন্ত রায় সাংসদ প্রেস মিট করে বললেন যে সুকান্ত রায় বলেছে যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ভাগ করে দেওয়ার জন্য, কিন্তু উত্তর ভারতের সাথে যে জুড়ে দেওয়ার জন্য কিন্তু 200% কিন্তু তিনি বলে যে আমি সমর্থন করছি যে উত্তরবঙ্গ কিন্তু বঞ্চিত হয়ে আছে, বিগত দিন থেকে বঞ্চিত, এই বঞ্চিত যেন না থাকে, এই জন্যই কিন্তু 200% কিন্তু তিনি কিন্তু বলছে যে উত্তর ভারতের সাথে একসাথে করে দেওয়া হোক, সেটাই কিন্তু জানিয়েছে এই বিষয়ে। একদমই ধন্যবাদ জানাবো। সুজিত দে আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। উত্তর পূর্বের রাজ্যগুলিকে বাড়তি কেন্দ্রীয় সুবিধে, প্রকল্পের খরচের ৯০% দেয় কেন্দ্র, সেই সুবিধেই পাবে উত্তরবঙ্গ, মন্তব্য করেছেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়। এবং আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গ নিয়ে যে একের পর এক মন্তব্য বিজেপির বিধায়ক থেকে সাংসদদের। জয়ন্ত রায় তিনি ঠিক কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সাথে জুড়ে দেওয়া বা উত্তর পূর্ব ভারতের যে সুবিধাগুলো সেগুলো পাওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গকে যদি জুড়ে দেওয়া যায় বা এই সুবিধাগুলো যদি উত্তরবঙ্গকে দেওয়া হয়, সেটার ক্ষেত্রে ওনার যে দাবি আমি তাকে 200% সমর্থন করি। এবং শুধু তাই না, আপনাদের বলি যে এটার ফলটা কি হতে পারে, এটা কেন উনি বলেছেন এটা আমাদের বোঝা উচিত। উত্তর পূর্ব ভারতগুলো একটা বিশেষ সুবিধা পায়, সেক্ষেত্রে সেই সুবিধাটা কি, আজকে পশ্চিমবঙ্গে থাকার জন্য যে 60-40 শেয়ারে যে সমস্ত প্রকল্প যেগুলো রাজ্য কেন্দ্র সরকারের মানে যেগুলো কনকারেন্ট লিস্টে আছে এবং যেখানে রাজ্য এবং কেন্দ্র দুজনে মিলে পরিচালনা করে যে সমস্ত মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে কিন্তু 60-40% শেয়ারে যে হওয়ার কথা, সেটা কিন্তু নর্থ ইস্টার্ন স্টেটের ক্ষেত্রে সেটা 90-10, অর্থাৎ 90% কেন্দ্র বিয়ার করে এবং 10% রাজ্য বিয়ার করে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের পশ্চিমবঙ্গের এই প্রান্ত উত্তরবঙ্গে যদি 10% যদি রাজ্য সরকারকে বিয়ার করতে হয় এবং 90% যদি কেন্দ্র সরকার বিয়ার করে, তাহলে তো রাজ্য সরকারের বার্ডেন কমে যাবে। এটা এক না। আজকে শুধু কলকাতার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে 1000 কোটি টাকার বেশি তার বাজেট হয়ে যায়, অথচ উত্তরবঙ্গের 8টা জেলার জন্য 800 কোটি টাকার নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা NBDD কি করেছে, তার মাধ্যমে পুরো উত্তরবঙ্গ জুড়ে তার 800 কোটি টাকা, এবং সেটাও রিভাইজড এস্টিমেট যখন হয়, বাজেট হয়, তখন সেটাকে আবার 600 কোটি টাকাতে দিয়ে যাওয়া হয়। তাহলে এইভাবে উত্তরবঙ্গের মানুষকে কতদিন বঞ্চিত হতে হবে। আপনাদের সামনে তুলে ধরলাম জয়ন্ত রায় তিনি ঠিক কি বলেছেন। লোকসভা নির্বাচনে আমরা দেখেছি 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন থেকে এবারে যে কটি আসন পেয়েছে বিজেপি এবং উত্তরবঙ্গ থেকে, সে জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ তাসে এবার সুকান্ত মজুমদারের যে মন্তব্য, সেই মন্তব্যে সায় দিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে। কি বলেছেন তিনি এ বিষয়ে তিনি শোনাব। সেক্ষেত্রে এরা মরিয়া হয়ে প্রচেষ্টা চালাচ্ছেন
2026-এর দিকে নজর রেখে উত্তরবঙ্গকে এরা অশান্ত করতে যাচ্ছে, শান্তিপূর্ণ এলাকা, এবং এর মাধ্যমে তারা যে অশনি সংকেত দেখতে পাচ্ছে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, বাংলার মানুষ উন্নয়নের পক্ষে, বাংলার মানুষ বিকাশের পক্ষে, সেখানে এই ধরনের যে সমস্ত মন্তব্য অনভিপ্রেত আমরা তীব্র বিরোধী, এবং উত্তরবঙ্গ এবং বাংলার মানুষের প্রত্যেকটি মানুষের গৌরীশঙ্করের পর এবার বিজেপি বিধায়ক, বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র, তিনি যে মন্তব্য করেছেন, অর্থাৎ মালদহ, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোকেও যেমন কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানানো হয়েছে, এবং সমস্ত যে আমরা দেখেছি এর আগে সুকান্ত মজুমদারের যে মন্তব্য, এবং সেই মন্তব্যের পর বিজেপি বিধায়ক থেকে সাংসদদের একের পর এক যে মন্তব্য, যেখানে মালদা মুর্শিদাবাদের সঙ্গে নদিয়া এবং দক্ষিণ দিনাজপুরের একাংশকেও কিন্তু যুক্ত করার কথা বলা হয়েছে, কারণ রাজ্যের শাসক দলের মদতে সেখানে অনুপ্রবেশ করছে, এমনটাই দাবি করেছেন সুব্রত মৈত্র। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, এবার বাংলা ভাগের কথা শোনা গেল, এবং বাংলা ভাগের যে বিষয় উঠে আসছে গৌরীশঙ্করের পর এবার বহরমপুরের বিজেপি বিধায়ক তিনিও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছেন বেশ কয়েকটি জেলাকে। হ্যাঁ ভাস্বতী, সুব্রত মৈত্র যিনি বহরমপুরের বিজেপি বিধায়ক, তার দাবি যে গত 3-4 বছর ধরে তিনি মালদা, মুর্শিদাবাদ সহ 2 দিনাজপুর এবং নদিয়াতে সনাতনী মানুষদের উপর অত্যাচার, অবিচার হচ্ছে, সেটাই তিনি শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। অথচ রাজ্য সরকার এ ব্যাপারে নিশ্চুপ, পুলিশ প্রশাসন নিরপেক্ষ নয় বলেই ঘটনা ঘটছে, যার ফলে তিনি উত্তর দিনাজপুর থেকে নদিয়ার উত্তর পর্যন্ত সমস্ত জেলাগুলিকে রাজ্য এবং কেন্দ্র সরকারকে পর্যবেক্ষণ করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি তারও আরো দাবি যে ওই পর্যবেক্ষণ করলেই কিন্তু বোঝা যাবে যে কি অবস্থায় রয়েছে সনাতনী মানুষেরা। ফলে কেন্দ্রশাসিত অঞ্চল হলেই মুর্শিদাবাদ সহ ওই সমস্ত জেলাগুলি সনাতনী মানুষরা সুস্থভাবে বাঁচবে বলে তিনি মনে করছেন। পাশাপাশি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিষয়ে তিনি বলেছেন যে বিএসএফও কিছুটা দায়ী রয়েছে, তবে বিএসএফ এর যে সমস্ত এলাকায়, সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর রাত্রে অন্ধকারে থাকে বা ডিউটি করেন, সেখানে বিদ্যুৎ সংযোগ দেয় না রাজ্য সরকার। পাশাপাশি বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকায় পাঁচিল দেওয়া নিয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, ফলে অনুপ্রবেশকারীরা যথেচ্ছভাবে ঢুকছে জেলাগুলিতে এবং জনবিন্যাস ঘটছে। সে কারণেই তিনি দাবি করেছেন যে নদিয়া এবং উত্তর দিনাজপুরকে একইভাবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হোক। যদিও তৃণমূলের যারা সাংসদ রয়েছেন মুর্শিদাবাদ জেলার, বিশেষ করে আবু তাহের খান এবং খলিলুর রহমান, ওই বিজেপির ওই বিধায়কের দাবি তারা নস্যাৎ করে বলেছেন যে এলাকার মানুষ শান্তি চায়, যেমন এলাকার মানুষ ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির মধ্যে বসবাস করছেন। বিজেপির পায়ের তলায় মাটি নেই বলে কিন্তু বিজেপি এভাবে বাংলা ভাগ চাইছে, তবে কোনোভাবেই তারা বাংলা ভাগ হতে দেবেন না, এবং জেলার মানুষও চায় না যে বাংলা ভাগ হোক। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো কল্যাণ। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র কি বলেছেন শোনাই আপনাদের। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার উত্তর, আমি চাইছি এটা ইউনিয়ন টেরিটরির মধ্যে যাক। তো এটা আমার যাওয়াতে তো বা আমার কথাতে তো হবে না, পর্যবেক্ষণ করুক রাজ্য সরকার, দেখুক না গ্রাউন্ড রিয়েলিটি কী বলছে, কেন্দ্র সরকার দেখুক, দেখার পর তারা বিবেচনা করুক। কারণ সংসদে এ বক্তব্য উঠেছে, আমাদের অপর এক এমএলএ গৌরীশঙ্কর ঘোষ তিনিও অনেক দিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। আজকে বাস্তব পরিস্থিতি যা যেভাবে দাঁড়িয়েছে, আজকে আমরাও সেটা উপলব্ধি করেছি। আমাদেরকে তো এতদিন উপলব্ধি করতে হয়নি, আমরা বছর 3-4 ধরে এই জিনিস উপলব্ধি করছি, যেটা আমাদের চোখে খুব দৃষ্টিকটু। আমরা কোনোদিন এই জিনিস ভাবিনি, কিন্তু আজকে আমাদের ভাবতে হচ্ছে। কারণ সরকার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে সনাতনী সংস্কৃতির মানুষদের উপরে যে অবিচার হচ্ছে তার দিকে দেখছে না, চোখ বন্ধ করে রয়েছে, যার জন্য এটা দরকার। চাইছি যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন নিরপেক্ষ না থাকার জন্য কেন্দ্রের পুলিশের আওতায় হোক এই 4টে অঞ্চল। কোন কোন অঞ্চল বলবেন? একদম দিনাজপুর থেকে ধরে আমাদের নদিয়ার। এবার আপনাদের শোনাই এর আগে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ঠিক কি বলেছিলেন। এই দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে, তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ, মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে।
প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। মুর্শিদাবাদ জেলা। গৌরীশঙ্কর ঘোষের আগে সংসদে বিজেপি সাংসদ, গোড্ডার বিজেপি সাংসদ নিশিकांत दुबे তিনি ঠিক কি বলেছিলেন শোনাই। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है और मैं ऑन रिकॉर्ड कर रहा हूं। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। ममता बनर्जी की जो पुलिस है और वहाँ के लोग। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেন এবং পাশাপাশি কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা এবং সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। কি প্রতিক্রিয়া তাদের পরপর শোনাবো। বাংলার মানুষের দ্বারা নির্বাচনে গোহারান হেরে গিয়ে তারা এতটাই বিভ্রান্ত হয়ে গেছে যে বাংলা বিদ্বেষী মানসিকতা থেকে বাংলা ভাগের যে চক্রান্ত, সেই চক্রান্তটার কথা বলতে গিয়েও তাদের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে আসছে। সেই চক্রান্তটাও তারা ঐক্যবদ্ধভাবে করতে পারছে না। কেউ বলছে শুধু গোর্খাল্যান্ডের পাশে আছি, কেউ বলছে শুধু কোচবিহারকে ইউনিয়ন টেরিটরি করো, কেউ বলছে উত্তরবঙ্গকে ভাগ করে দাও, কেউ বলছে মালদাকে ভাগ করে দাও, কেউ বলছে না তার সাথে নদিয়াকে নাও। সুতরাং এটা একদিকে তাদের রাজনৈতিক হতাশা, অন্যদিকে তাদের গোষ্ঠীকন্দল আর সর্ববৃহৎ বাংলা বিদ্বেষী মনোভাবটাকেই আরো বেশি করে প্রকট করে। পশ্চিম বাংলাকে বিভাজনের চেষ্টা খোদ বিধানটায় করেছিলেন। লোকসভার উপনির্বাচন হয়েছিল, মোহিত মৈত্র হারিয়ে দিয়েছিলেন বিজয় সিং নাহারকে। সব ইতিহাস কি এটা জানে না? কিছুই জানে না। পশ্চিম বাংলাকে বিভাজনের চেষ্টা খোদ বিধানটায় করেছিলেন। লোকসভার উপনির্বাচন হয়েছিল, মোহিত মৈত্র হারিয়ে দিয়েছিলেন বিজয় সিং নাহারকে। সব ইতিহাস কি এটা জানে না? কিছুই জানে না। ছিন্ন মানসিকতা যে বিজেপি যে বীজ বপন করেছে, এখন সবাই সবার মতো চাইবে। আমাদের কপাল ভালো বলেনি যে নিজের বাড়িটা আর অন্য পাশের বাড়িটাকে নিয়ে একটা ইউনিয়ন টেরিটরি হয়ে যায়। ভারতবর্ষ তো ছেলে খেলা, ছেলের হাতের মোয়া, যেভাবে খুশি ভাগ করে খেয়ে নেবো আর কি। এসবের তীব্র বিরোধিতা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। ছিন্ন মানসিকতা যে বিজেপি যে বীজ বপন করেছে, এখন সবাই সবার মতো চাইবে। আমাদের কপাল ভালো বলেনি যে নিজের বাড়িটা আর অন্য পাশের বাড়িটাকে নিয়ে একটা ইউনিয়ন টেরিটরি হয়ে যায়। ভারতবর্ষ তো ছেলে খেলা, ছেলের হাত। তৃণমূল বিধায়ক তারফ হোসেন মন্ডল তিনি কি বলেছেন এ বিষয়ে শোনাবো। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গে মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং অন্যান্য কোচবিহার, দার্জিলিং সহ যেটাকে জেলা ভাগ মানে রাজ্য হিসাবে ভাগ করতে চাইছে, এটাতে আমাদের তীব্র প্রতিবাদ আছে। আমরা এটা কিছুতেই মানব না। আমরা তো বাংলার সঙ্গেই আছি, থাকবো। এটা একটা চক্রান্ত, এই চক্রান্তকে আমরা রুখবো। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
এবার নজর রাখবো যে খবরে, দিল্লির পুরনো রাজেন্দ্রনগরের ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে 3 পড়ুয়ার মৃত্যু। 10 মিনিটের বৃষ্টিতে বেসমেন্টে প্রায় 7 ফুট জল জমে যায়। পাম্প চালিয়ে ভোররাত পর্যন্ত সেই জল বের করার কাজও চলে। 3 পড়ুয়ার মৃত্যুর পর থেকেই কিন্তু রাজেন্দ্রনগর এলাকায় বিক্ষোভ দেখা থাকেন অন্যান্য পড়ুয়ারা। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দিব্যেন্দুদা, যে বিক্ষোভের ছবি আমরা দেখেছি এবং দিল্লির আপ সরকারের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা, এখনো পর্যন্ত কি পরিস্থিতি সেখানে? হ্যাঁ দেখো, বিভিন্ন শুধুমাত্র রাজেন্দ্রনগর নয়, ওল্ড রাজেন্দ্রনগরের যে ঘটনাটা ঘটেছে তার যে কিন্তু অনেকটাই ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র রাজেন্দ্রনগর নয়, এবং আশপাশের বহু এলাকা, বিভিন্ন মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, সেই জায়গাতে বহু ছাত্ররাই তারা বিক্ষোভ দেখান। তাদের একটাই অভিযোগ যে সরকার রয়েছে দিল্লিতে, আপ সরকার, এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে, জেলা প্রশাসন, তারা কিন্তু তাদের সুবিধার জন্য বা তাদের এই যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থায় নিয়ে কিন্তু তারা কখনো পদক্ষেপ করেনি। বহুবার একাধিকবার তাদের বলা হয়েছে যে যেভাবে জল ডিঙিয়ে তাদের আসতে হয়, বিভিন্ন রাস্তায় জল জমে থাকে, অল্প বৃষ্টিতে জল জমে যায়, বাড়িতে জল ঢুকে যায়। এবং এই যে কোচিং সেন্টারটি ওল্ড রাজেন্দ্রনগর এলাকাতে যেখানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, সেই কোচিং সেন্টারেও কিন্তু এর আগেও একাধিকবার এই বৃষ্টির সময় জল ঢুকে গেছে। এবং যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো যেহেতু নিয়মিত পরিষ্কার হয় না, সেই কারণে ড্রেনগুলো উপচে জল রাস্তায় চলে আসে, রাস্তায় জল জমে থাকে, বিভিন্ন এলাকায় জল জমে থাকে, জল নামতে সময় লাগে। এই সব কিছু নিয়ে কিন্তু স্থানীয় জেলা যে প্রশাসন, সেই প্রশাসনকে জানিয়েও কিন্তু কোনো কাজের কাজ হয়নি। যে কারণেই কিন্তু এই ছাত্রছাত্রীদের বিক্ষোভ, যে ঘটনা ঘটেছে, এবং শুধুমাত্র প্রশাসন নয়, তার সঙ্গে পুলিশ, দমকল এবং যে উদ্ধারকারী, যে যখন ঘটনাটি ঘটে, যখন এই যে বেসমেন্টে যে 9 ফুট জায়গা, তার মধ্যে 7 ফুট জলের মধ্যে ডুবে যায়, তখন তারা যে উদ্ধার করার জন্য যখন তারা ফোন করেছিল পুলিশ এবং দমকলকে, সেই পুলিশ এবং দমকলও কিন্তু অনেক দেরিতে আসার অভিযোগ উঠছে। অন্তত 3 ঘন্টা পর, তাকে ফোন করা 3 ঘন্টা পর সেখানে তারা পৌঁছয়, এবং তারপরে তারা জল বার করে সেখান থেকে দড়ি নামিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। প্রথমে যারা উঠে আসতে পেরেছিল তারা বেঁচে গিয়েছে, কিন্তু এই যে 3 জন যে পড়ুয়া, অর্থাৎ শ্রেয়া যাদব, তানিয়া সোনি এবং নিবেন ডাবলিন, তারা কিন্তু উঠতে পারেনি, এবং অনেকটা রাতের দিকে তাদের দেহ উদ্ধার করা হয়। এবং তারপরেই এই দিল্লি জুড়ে, অর্থাৎ ওল্ড রাজেন্দ্রনগর এবং আশপাশের যে সমস্ত এলাকা, সেখানে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। পড়ুয়াদের একটাই দাবি, যে ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু দায়ী এই আপ সরকার এবং যে প্রশাসন, অর্থাৎ স্থানীয় যে প্রশাসন, তাদের একাধিকবার তাদের সমস্ত অভিযোগ জানানো সত্ত্বেও কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। যে ওল্ড রাজেন্দ্রনগরের যিনি আপের বিধায়ক দুর্গেশ পাঠক, তার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে। যে পুরো প্রশাসন, যারা এখানে যারা কাজ করে, যে স্থানীয় কাউন্সিলর, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সেই অভিযোগ কিন্তু তুলেছে বিজেপিও। সুতরাং বিজেপি আপের যে দ্বন্দ্ব, বিজেপি আপের যে এই যে চাপানো উত্তর, সেটা চলছে। তার মধ্যেই কিন্তু পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে। বহু পড়ুয়াকে পুলিশ আটক করেছে, আটক করে তাদের তুলে নিয়ে গেছে, এবং বিভিন্ন মেট্রো স্টেশন, বিভিন্ন বাস স্ট্যান্ডে তারা যে বিক্ষোভ দেখাচ্ছিল, সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ তাদের সাথে কিছুটা ধাক্কাধাক্কি হয়, কিছুটা বচসা হয়। দিল্লি পুলিশের যে ডেপুটি কমিশনার সেন্ট্রাল হর্ষবর্ধন, তিনি গিয়ে ছাত্রছাত্রীদের, এই মুহূর্তে যে কলকাতা টিভিতে যে ছবি দেখা যাচ্ছে, সেই পুলিশ যে ডেপুটি পুলিশ কমিশনার হর্ষবর্ধন, তিনি গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের বোঝানোর চেষ্টা করেন, তাদের বিক্ষোভ তুলে নিতে বলেন, এবং তিনি বলেন যে তদন্ত জোর কদমে চলছে, যারা দোষী তারা শাস্তি পাবে, কাউকে ছাড়া হবে না, কাউকে রিয়াদ করা হবে না। দিল্লির যিনি মেয়র সেলি ওবেরয়, তিনিও পর্যন্ত বলেছেন যে পুরো আধিকারিকদের কেউ বা পুরো সবার যদি কেউ দোষী থাকে, সেই দোষ যদি প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। একদমই, ধন্যবাদ দিব্যেন্দুদা। আর এবার যে খবরে নজর রাখবো, মালদায় সমবায় নির্বাচনে জোট প্রার্থীকে মারধরের অভিযোগ সামনে আসছে। মালদায় সমবায় সমিতির যে নির্বাচন, সেখানে জোট প্রার্থীকে মারধর করা হয়, এবং জোট প্রার্থীকে মারধরের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। পবিত্র সরকার রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পবিত্র, নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জোট প্রার্থীকে মারধরের অভিযোগ উঠে আসছে। কার বিরুদ্ধে এই অভিযোগ? নির্বাচন ইতিমধ্যে কি ঠিকভাবে সম্পন্ন হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, তুমি যেরকমটা বলছিলে, জোট প্রার্থীকে মারধরের অভিযোগ,
এরকমই অভিযোগ উঠেছে মালদার শামসি এগ্রিল উচ্চ বিদ্যালয়ে, যেখানে কৃষি সমবায় সমিতির যে নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যারা জোট প্রার্থী ছিলেন তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়, অর্থাৎ বুথ থেকে বের করে দিয়ে ছাপ্পা ভোট দেওয়া হয়। তৃণমূলের লোকজন এই সমস্ত ছাপ্পা ভোট দিয়েছে, এমনটা অভিযোগ যেরকম উঠছে, ঠিক তেমনই এই অভিযোগকে কেন্দ্র করে জোটের নেতৃত্ব, জোটের প্রার্থীরা জাতীয় সড়ক অবরোধ করে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, অবরোধ উঠে। ইতিমধ্যে যে যারা জোটের প্রার্থী ছিলেন, জোটের নেতৃত্বরা ছিলেন, তারা এই ভোটকে বয়কট করে দিয়ে তারা চলে গেছেন। এবং সেই সমস্ত পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ, তৃণমূল সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করছে। তৃণমূলের দাবি মানুষ তাদের পাশে নেই, তাই তারা এই ধরনের অভিযোগ তুলছে। যদিও তোমাকে বলে রাখি, এই চাঁচল মহকুমা এলাকার 6টি যে ব্লক রয়েছে, অর্থাৎ চাঁচল 1 ও চাঁচল 2, হরিশ্চন্দ্রপুর 1 ও হরিশ্চন্দ্রপুর 2 এবং রতুয়া 1 ও রতুয়া 2 ব্লক, এই 6টি ব্লকের সমবায় সমিতির নির্বাচন হচ্ছিল, যাকে কেন্দ্র করে সকাল থেকে টানটান উত্তেজনা ছিল। আর এই উত্তেজনার পারদ বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, যেখানে জোট প্রার্থীদের মারধরের অভিযোগ ওঠে। বেশ কয়েকজন জোট প্রার্থীকে মারধর করা হয়েছে, ছাপ্পা ভোট দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তবে গোটা পরিস্থিতিতে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। ভোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করছে তৃণমূল। যদিও জোটের দাবি, এই ভোট ছাপ্পা ভোট করে তৃণমূল নিজেদের দখলে রাখতে এই ধরনের চক্রান্ত করছে। তোমাকে বলে রাখি, এই নির্বাচনে কোনো রকম কোনো শ্যামবলের ভোট না থাকলেও যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে, রাজনৈতিক ছত্রছায়া রয়েছে। ভোটের ওপর এই ভোটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সমবায় সমিতির নির্বাচনে লক্ষ্য করা গেল শামসি এলাকায়। একদমই ধন্যবাদ পরিতোষ। 4টে 4 দিক আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিক।